हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल चाइल्ड एडुकेयर। तो देखो आमी आज के अष्टम श्रेणीर भूगोलटा पढ़ाबो। तो आगेर दिन आमी तोमादेरके ओशियानिया महादेश अर्थात चैप्टार 11 शुरू करेছিলাম। तो सेखान थेके आमरा प्रथमे ओशियानिया सम्पर्के जेनेছি, ताई तो तारपर आमरा ओशियानियार आंचलिक विभाग एबं ओशियानियार प्राकृतिक परिवेशटा पढ़ा शुरू करेছিলাম। तो ओशियानियार प्राकृतिक परिवेशेर मध्य आमरा पढ़ेছিলাম कि अस्ट्रेलियार भूप्रकृतिटा सम्पर्के आमरा জেনেছিলাম। तो आज के देखो एबार आमरा নিউজিল্যান্ড सम्पर्के जानबो। तो चलो शुरू कরি। देखो নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি, এখানে আমাদের নিউজিল্যান্ডের ম্যাপটা দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের নিউজিল্যান্ডের ম্যাপ। দেখো বলছে উত্তর ও দক্ষিণ নামে দুটি বড় দ্বীপ আর স্টুয়ার্ট, চ্যাথাম প্রভৃতি কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে নিউজিল্যান্ড। তাহলে নিউজিল্যান্ড কি কি নিয়ে গড়ে উঠেছে? উত্তর ও দক্ষিণ নামে দুটি বড় দ্বীপ আর স্টুয়ার্ট, চ্যাথাম প্রভৃতি কয়েকটি ছোট দ্বীপ। এই স্টুয়ার্ট আর চ্যাথাম হচ্ছে ছোট দ্বীপ, আর উত্তর ও দক্ষিণ নামে দুটি বড় দ্বীপ নিয়ে গড়ে উঠেছে কি নিউজিল্যান্ড। এখানকার বেশিরভাগ ভূমি পর্বতময়, অনেকগুলো আগ্নেয়গিরি যেমন মাউন্ট এগমন্ট, রুহাপেহু আছে এখানে। তাহলে এখানকার আগ্নেয়গিরিগুলি কি কি? মাউন্ট এগমন্ট আর রুহাপেহু। দক্ষিণ দ্বীপের দক্ষিণ আল্পস প্রধান পর্বতশ্রেণী। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের প্রধান পর্বতশ্রেণীটি কোনটা? না দক্ষিণ আল্পস, অর্থাৎ দক্ষিণ আল্পস পর্বতশ্রেণীটি হচ্ছে দক্ষিণ অর্থাৎ এই দিকটায় অবস্থিত। আর এখানে দেখো রয়েছে, দেখো স্টুয়ার্ট দ্বীপ রয়েছে, তার রুহাপেহু, এ দেখো রুহাপেহু হচ্ছে আগ্নেয়গিরি এখানে রয়েছে, এই রুহাপেহু আগ্নেয়গিরিটা এখানে রয়েছে, আর স্টুয়ার্ট দ্বীপটা রয়েছে দেখো এখানে। এবার দেখো বলছে দক্ষিণ দ্বীপের দক্ষিণ আল্পস প্রধান পর্বতশ্রেণী। এই পর্বতশ্রেণীর মাউন্ট কুক হচ্ছে নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট কুক। এই মাউন্ট কুক আমি কোথায় দেখালাম? এ দেখো এখানে, এটা হচ্ছে দেখো নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট কুক। তাহলে এটি হচ্ছে দক্ষিণ আল্পস পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ তথা নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট কুক। এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে উঠেছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি। তাহলে এই যে দ্বীপ অর্থাৎ নিউজিল্যান্ডকে একটা দ্বীপ বলছে, তাহলে এই দ্বীপের পূর্ব দিক বরাবর পূর্ব উপকূল, এইটা হচ্ছে পূর্ব উপকূল এই দিকটা, তাহলে পূর্ব উপকূল বরাবর কি গড়ে উঠেছে? ক্যান্টারবেরি সমভূমি। তারপরে দেখো বলছে কি যে নিউজিল্যান্ডের প্রধান নদ নদী হলো ওয়াইটাকি, ক্লথ, ওয়ানগামুই, টাইরি। এগুলো দৈর্ঘ্যে ছোট এবং খরস্রোতা। এদেশের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ সৃষ্ট হ্রদ রয়েছে। এই নদীগুলো কেন হচ্ছে খরস্রোতা? কারণ এটা টোটালটাই কি বলেছে কি যে এই যে বেশিরভাগ ভূমি কি পর্বতময়, সেই জন্য এখানে অর্থাৎ পর্বতের উচ্চ অংশ থেকে নদীগুলো বয়ে আসছে, সেই জন্য নদীগুলি কি খরস্রোতা কিন্তু। আর এখানকার প্রধান নদ নদীগুলো কি কি? ওয়াইটাকি, ক্লথ, ওয়ানগামুই, টাইরি। আর এই পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ সৃষ্ট হ্রদও রয়েছে। তো দেখো এখানে মাউন্ট কুক পর্বত শ্রেণীটি ছবি দিয়েছে এবং ক্যান্টারবেরি সমভূমির ছবি দিয়েছে। তাহলে বোঝা গেল নিউজিল্যান্ডের ভূপ্রকৃতিটা। এবার দেখো বলছে কি মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়ার ভূপ্রকৃতি। আমরা হচ্ছে ওশিয়ানিয়ার যে আঞ্চলিক বিভাগটা পড়েছিলাম, তার মধ্যে কি ছিল? অস্ট্রেলেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া। তো সেই মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া এই তিনটের একসঙ্গে ভূপ্রকৃতি কি বলছে দেখি। হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত এই তিনটি অঞ্চল। আর এই তিনটি অঞ্চল কটি দ্বীপ নিয়ে গঠিত? না হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত। এখানকার বেশিরভাগ দ্বীপগুলি গঠিত হয়েছে সমুদ্রের তলদেশের আগ্নেয় পদার্থ জমা হয়। তাহলে এখানকার সমস্ত দ্বীপগুলি কি দিয়ে গঠিত হয়েছে? আগ্নেয় পদার্থ দিয়ে গঠিত হয়েছে। পাপুয়া নিউ গিনির মাউন্ট উইলহেলম ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পাপুয়া নিউ গিনির মাউন্ট উইলহেলম। হাওয়াই, সলোমন, ফিজি, তাহিতি প্রভৃতি উল্লেখযোগ্য আগ্নেয় দ্বীপ। তাহলে এখানকার উল্লেখযোগ্য আগ্নেয় দ্বীপগুলি কি কি? হাওয়াই, সলোমন, ফিজি, তাহিতি। হাওয়াই দ্বীপে মৌনালোয়া, কিলাইওয়া প্রভৃতি আগ্নেয়গিরি অবস্থিত। মার্শাল, গিলবার্ট, ক্যারোলাইন প্রভৃতি দ্বীপগুলি আবার মৃত প্রবাল জমে সৃষ্টি হয়েছে। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু প্রচুর প্রচুর শর্ট কোশ্চেন এখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আসবে, তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে পড়বে। তাহলে হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরিগুলি কি কি? মৌনালোয়া আর কিলাউইয়া। আর মার্শাল, গিলবার্ট, ক্যারোলাইন এগুলি হচ্ছে কি মৃত প্রবাল জমে সৃষ্টি হওয়া দ্বীপ। এবার এখানে বলছে দেখো মৌনা লোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও কিন্তু বেশি। তাহলে মাউন্ট এভারেস্ট যে পর্বতমালা রয়েছে তার থেকেও কি না মৌনা লোয়ার উচ্চতা কিন্তু
বেশি, বিষয়টা কিন্তু সত্যি। এর মোট উচ্চতা সমুদ্র তলদেশ থেকে বলছে ৯,১৭০ মিটার। এর মধ্যে ৫,০০০ মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের নিচে, অর্থাৎ ৫,০০০ মিটারই রয়েছে কি সমুদ্রপৃষ্ঠের নিচে রয়ে গেছে, আর বাকি ৪,১৭০ মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের ওপরে। সেখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে কত ধরি, ৮,৮৪৮ মিটার। তাই মোট উচ্চতার বিচারে মৌনা লোয়ার উচ্চতা কিন্তু বেশি। কিন্তু পৃথিবীর স্থলভাগের উচ্চতা মাপা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে, তাই মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে কেন মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ? বোঝা গেল যে যা মৌন লোয়ার উচ্চতার থেকে কম, কিন্তু তার সত্ত্বেও সর্বোচ্চ শৃঙ্গ বলা হচ্ছে কেন, যেহেতু পর্বতশ্রেণীগুলির উচ্চতাটা সমুদ্রপৃষ্ঠ থেকে ধরা হয়, সেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতাটা হচ্ছে ৮,০৪৮ মিটার। সেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে মৌনন লোয়ার উচ্চতা হচ্ছে ৪,১৭০ মিটার, অর্থাৎ এর থেকে কম। আর মৌনন লোয়ার কি হচ্ছে না, সমুদ্রপৃষ্ঠের নিচে বেশিরভাগ অংশটা রয়েছে, অর্থাৎ ৫,০০০ মিটার। সেই জন্য বলছে যে মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। তা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা মাপার বিচারে হচ্ছে মাউন্ট এভারেস্টের উচ্চতা সবচেয়ে বেশি, এই কারণেই বলা হচ্ছে। বোঝা গেল? এবার দেখো বলছে নদ, নদী ও হ্রদ। নদীর নাম অস্ট্রেলিয়ার কি, মারে ডার্লিং। উৎস কোথায়? মারে অস্ট্রেলিয়ান আল্পস, আর ডার্লিং হচ্ছে দেখো নিউজিল্যান্ডের রেঞ্জ, গ্রেট ডিভাইডিং রেঞ্জ পূর্ব পশ্চিমের মালভূমি থেকে উৎপত্তি হয়েছে। আর অস্ট্রেলিয়ার নদীগুলি কি কি? মারে ডার্লিং আছে, হান্টার, ফ্রিজয়, ব্রিসবেন, কুপার আর আয়ার। তার মধ্যে মারে ডার্লিংয়ের উৎসটা এখানে বলে দিয়েছে। মোহনা কোথায়, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে সেটা কোথায় গিয়ে মিশেছে? এনকাউন্টার উপসাগর, প্রশান্ত মহাসাগর, আয়ার হ্রদ। তাহলে মারে নদীটি মিশেছে এনকাউন্টার উপসাগরে, আর ডার্লিং নদী মিশেছে প্রশান্ত মহাসাগরের আয়ার হ্রদে মিশেছে। দেখো এখানে ছবিটি দিয়ে দিয়েছে, দেখো মারে নদী এখান দিয়ে এসে দেখো এনকাউন্টার উপসাগরে এসে মিশেছে, অর্থাৎ এটা হচ্ছে মোহনা। আর এবার দেখো বৈশিষ্ট্য কি বলছে, ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী। মারে ডার্লিং নদীটি হচ্ছে কি ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী, এবং হচ্ছে ডার্লিং হচ্ছে অন্তর্বাহিনী নদী। অর্থাৎ ডার্লিং নদীটাকে অন্তর্বাহিনী কারণ বলছে, দেখো ডার্লিং নদীটি কিন্তু এখানে দেখাচ্ছে না, দেখো পুরোটা কিন্তু প্রশান্ত মহাসাগরের ভেতরের মধ্যে কিন্তু যায়নি, ঠিক আছে, এইখানে এসেই কিন্তু ও শেষ হয়ে গেছে, অর্থাৎ দেশের ভেতরে ভূপৃষ্ঠের নিচে বিলীন হয়ে গেছে, এটাকে বলছে কিন্তু অন্তর্বাহিনী নদী। ডার্লিং নদীটি হচ্ছে কি না ওশিয়ানিয়ার অন্তর্বাহিনী একটি নদী হচ্ছে ডার্লিং নদী। নিউজিল্যান্ডের নদীর নাম কি? ওয়াইটাকি আর ক্লাথা। ওয়াইটাকির উৎস কোথায়? বেনমোর হ্রদ, আর ক্লাথা হচ্ছে ওয়ানাকার হ্রদ। মোহনা কোথায়? প্রশান্ত মহাসাগর, এটারও প্রশান্ত মহাসাগর। বৈশিষ্ট্য কি? নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী। তারপরে দেখো বলছে পাপুয়া নিউগিনি নদীর কি? ফ্লাই। উৎস কি? ভিক্টর ইমানুয়েল রেঞ্জ। মোহনা পাপুয়া উপসাগর। বৈশিষ্ট্য এখানে কিছু দেয়নি। অস্ট্রেলিয়ার মধ্য পশ্চিমে অসংখ্য হ্রদ রয়েছে। বলছি কি অস্ট্রেলিয়ার মধ্য আর পশ্চিমে অসংখ্য হ্রদ রয়েছে, তবে বেশিরভাগই কি শুষ্ক ও লবণাক্ত হ্রদ। এদের মধ্যে মধ্যভাগের আয়ার, টরেন্স আর পশ্চিমের মরুভূমির ম্যাকে উইলস হচ্ছে উল্লেখযোগ্য। নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে অসংখ্য হিমবাহ হ্রদ আছে, তাওপো হলো এদের মধ্যে বৃহত্তম। তাহলে একটি হিমবাহ সৃষ্ট হ্রদ, অর্থাৎ বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদ কোনটা? তাওপো। তাহলে অস্ট্রেলিয়ার হচ্ছে বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদ হচ্ছে কি না তাওপো। এবার দেখো আসছে জলবায়ু, অর্থাৎ ওশিয়ানিয়ার জলবায়ু সম্পর্কে আমরা জানবো। ওশিয়ানিয়া উত্তরে উত্তর দ্বীপ থেকে দক্ষিণে স্টুয়ার্ট দ্বীপ পর্যন্ত বিস্তৃত। তাহলে ওশিয়ানিয়া মহাদেশটা কি বলছে? উত্তরে উত্তর দ্বীপ থেকে দক্ষিণে স্টুয়ার্ট দ্বীপ পর্যন্ত বিস্তৃত। ফলে এই অঞ্চলের বিভিন্ন স্থানে জলবায়ুর পার্থক্য দেখা যায়। ছোট ছোট দ্বীপগুলির জলবায়ুতে সমুদ্রের প্রভাব দেখা যায়। ছোট ছোট যে দ্বীপগুলি রয়েছে সেখানে কিসের প্রভাব দেখা যায়? জলবায়ুতে সমুদ্রের। আবার অস্ট্রেলিয়ার মতন বড় স্থলভাগের ভেতরে জলবায়ুর চরম ভাবাপন্ন হয়। আর অস্ট্রেলিয়ার মতন যে বড় দেশ সেটার স্থলভাগের জলবায়ুতে আবার কী রকম জলবায়ু দেখা যায় না? চরম ভাবাপন্ন। এই পার্থক্যের জন্য মহাদেশকে কয়েকটি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়। এই যে জলবায়ুর মধ্যে বিভিন্ন পার্থক্য, কোথাও চরম ভাবাপন্ন, কোথাও সমভাবাপন্ন, ঠিক আছে, এই কারণের জন্য এই টোটাল মহাদেশ অর্থাৎ ওশিয়ানিয়া মহাদেশের জলবায়ু অঞ্চলকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলো দেখো, একটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, একটা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, একটা নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, একটা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় মরুপ্রায় জলবায়ু অঞ্চল এবং হচ্ছে ব্রিটিশ জলবায়ু অঞ্চল। দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কি বলছে? মেলানেশিয়া, পলিনেশিয়া ও মাইক্রোনেশিয়ার দ্বীপপুঞ্জগুলোতে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। ওই যে মেলানেশিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়ার যে আঞ্চলিক বিভাগ তিনটে আমরা পড়েছি, তাহলে সেই তিনটে বিভাগে কি দেখা যায়? নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। সারা বছর উচ্চ তাপমাত্রা থাকে, অর্থাৎ 28 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বৃষ্টিপাত 200 সেন্টিমিটার। এখানকার জলবায়ুর বৈশিষ্ট্য আমরা এর আগে পড়েছি যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি হয়? প্রচণ্ড পরিমাণে উত্তাপ থাকে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। ঠিক এখানেও ঠিক ওই রকমই জলবায়ুটাই বিরাজ করবে।
করবে যে উচ্চ তাপমাত্রা অর্থাৎ 28 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বৃষ্টিপাত হচ্ছে 200 সেন্টিমিটার। এবার দেখো বলছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্বাংশ অর্থাৎ উত্তর দিক এবং উত্তর পূর্বাংশ এই অংশে এই জলবায়ুটা দেখা যায়। এখানে শীতকাল শীতল ও শুষ্ক, আর গ্রীষ্মকাল হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। তাহলে আমরা জানি মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যটা কি থাকে, শীতকাল শীতল এবং শুষ্ক থাকে, আর গ্রীষ্মকাল কি আর্দ্র হয়, মৌসুমী বায়ুর প্রভাবে সেখানে বৃষ্টিপাত হয়, আর বাৎসরিক গড় বৃষ্টিপাত হয় 150 সেন্টিমিটার। এবার দেখো নাতিশীতোষ্ণ জলবায়ু কি বলছে, অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকা ও পূর্ব উপকূলে ব্রিসবেনে এই জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে অস্ট্রেলিয়ার কোথায় দেখা যায়, মারে ডার্লিং অববাহিকা আর পূর্ব উপকূলের ব্রিসবেনে এই নাতিশীতোষ্ণ জলবায়ুটা দেখা যায়। এখানকার উপকূল অঞ্চলে সারা বছর আয়নবায়ু অর্থাৎ গ্রীষ্মকালে আয়নবায়ু আর শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। তাহলে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে নাতিশীতোষ্ণ জলবায়ুটা দেখা যায়। এখানে কি বায়ু প্রবাহিত হয়, গ্রীষ্মকালে আয়ন বায়ু আর শীতকালে হয় পশ্চিমা বায়ু। এই দুই বায়ুর প্রভাবে কিন্তু এখানে বৃষ্টিপাত হয়। এবার দেখো নেক্সট হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর পার্থ আর অ্যাডিলেড অঞ্চলে এই জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায় বা এই জলবায়ুর প্রভাব রয়েছে। তাহলে নাতিশীতোষ্ণ জলবায়ু রয়েছে অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকা এবং পূর্ব উপকূলের ব্রিসবেনে, আর ভূমধ্যসাগরীয় জলবায়ু রয়েছে অস্ট্রেলিয়ার উপকূল বরাবর পার্থ আর অ্যাডিলেড অঞ্চলে। এখানে পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয় আর গ্রীষ্মকাল থাকে কি উষ্ণ। নেক্সট দেখো বলছে ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু। অস্ট্রেলিয়ার মধ্য ও পশ্চিমাংশের অর্থাৎ মধ্য আর পশ্চিম ভাগে এই জলবায়ুর অঞ্চলে বৃষ্টি হয় না বললেই চলে। অর্থাৎ ক্রান্তীয় মরু ও মরুপ্রায় অঞ্চলে আমরা জানি মরুভূমি অঞ্চলে সাধারণত বৃষ্টিপাত হয় না, ঠিক এখানেও সেম হবে যে মরুপ্রায় অঞ্চলে বৃষ্টি হয় না বললেই চলে। বার্ষিক গড় বৃষ্টিপাত হয় 25 সেন্টিমিটারের কম, আর গ্রীষ্মকাল বেশ উষ্ণ, শীতকাল থাকে শীতল। ব্রিটিশ জলবায়ু কি বলছে দেখো, দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউজিল্যান্ডে এই জলবায়ুটা দেখা যায়। গ্রীষ্মকাল হালকা উষ্ণ আর শীতকাল বেশ শীত। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। ব্রিটিশ জলবায়ু অঞ্চলটা কোন অঞ্চলে দেখা যায়, দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া অর্থাৎ দক্ষিণ আর পূর্ব এই অঞ্চলটাই দেখা যায়। তাসমানিয়া, নিউজিল্যান্ডেও দেখা যায়। আর গ্রীষ্মকালে কি থাকে, হালকা উষ্ণ থাকে, শীতকালটা বেশ শীত, আর পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারা বছর প্রচুর পরিমাণে প্রায় 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। তাহলে বোঝা গেল আশা করছি জলবায়ু অঞ্চলটা সম্পর্কে। এবার দেখো আসছে স্বাভাবিক উদ্ভিদ। জলবায়ু তারতম্যের কারণে ওশিয়ানিয়ার বিভিন্ন অঞ্চলে বনভূমির পার্থক্য দেখা যায়। এটা স্বাভাবিক যে জলবায়ু যেরকম হবে সেই অঞ্চলে সেই রকমই বনভূমি তৈরি হবে, তাই তো? সেই জন্য কি এক একটা অঞ্চলে অর্থাৎ যে অঞ্চলে যেই রকম জলবায়ু রয়েছে সেখানে সেই রকমই উদ্ভিদ দেখা যাবে। সেই জন্য কি টোটাল মহাদেশের বনভূমির মধ্যেও তার মানে পার্থক্য আমাদের চোখে পড়ছে। দেখো ক্রান্তীয় চিরহরিত অরণ্য। মেলানেশিয়া, মাইক্রোনেশিয়ার, পলিনেশিয়ার বিভিন্ন দ্বীপে উষ্ণতা আর্দ্রতা বেশি হয়, ঘন চিরহরিত বনভূমি সৃষ্টি হচ্ছে। কারণ এই অঞ্চলটা কি, এই অঞ্চলটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখা যায়, সেই জন্য এখানে কি চিরহরিত বনভূমির সৃষ্টি হয়েছে। এখানে মেহগিনি, পাম, এবনি প্রভৃতি গাছ জন্মায়। তারপরে দেখো ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্ব দিকে মৌসুমী জলবায়ুর প্রভাবে পর্ণমোচী জাতীয় বনভূমি দেখা যায়। পাম, বার্চ, সিডার, বাঁশ এখানে জন্মায়। তাহলে ক্রান্তীয় পর্ণমোচী কি মৌসুমী জলবায়ু অঞ্চলে এই গাছগুলি দেখা যায়। তো দেখো এখানে একটা বাঁদিকে ম্যাপ রয়েছে, সেই ম্যাপের মধ্যে কালার করে দেখিয়েছে কোথায় কোন কোন স্বাভাবিক উদ্ভিদ বা অরণ্য রয়েছে। দেখো ক্রান্তীয় চিরহরিত অরণ্য একটা সবুজ, তাহলে এই সবুজ কালারটা কোথায় রয়েছে, দেখো এখানে রয়েছে আর এখানে রয়েছে। তাহলে এই অঞ্চলগুলো কি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল প্লাস ক্রান্তীয় চিরহরিত অরণ্য রয়েছে। তারপরে দেখো ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যটা কোথায় রয়েছে, এই কালারটা দেখো এইখানটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। তাহলে এই জায়গাটা আমাদের কি আছে, মৌসুমী জলবায়ু অঞ্চল রয়েছে। তাহলে এইভাবে রয়েছে দেখো নাতিশীতোষ্ণ অরণ্য এই যে, তারপরে আছে ক্রান্তীয় তৃণভূমি রয়েছে, নাতিশীতোষ্ণ তৃণভূমি, মরু উদ্ভিদ আর ভূমধ্যসাগরীয় অরণ্য। তাহলে এই কালারিং করে ইন্ডিকেট করা রয়েছে ম্যাপের মধ্যে যে কোথায় কোন অরণ্য সৃষ্টি হয়েছে, এবং সেখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কোথায় কোন জলবায়ুটা দেখা যাচ্ছে। এবার দেখো নেক্সট কি আছে, নাতিশীতোষ্ণ অরণ্য। পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া আর নিউজিল্যান্ডে বৃহৎ পাতাযুক্ত নাতিশীতোষ্ণ পর্ণমোচী গাছ দেখা যায়। তাহলে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে বৃহৎ পাতাযুক্ত অর্থাৎ বড় বড় গাছের পাতাযুক্ত গাছের পর্ণমোচী গাছ দেখা যায়। এরা শীতের আগে কি করে, পাতা ঝরিয়ে দেয়। ওক, ম্যাপল, পপলার, এলম এখানকার প্রধান প্রধান উদ্ভিদ। তাহলে নাতিশীতোষ্ণ অরণ্যের প্রধান প্রধান উদ্ভিদগুলি কি কি, ওক, ম্যাপল, পপলার, এলম প্রভৃতি। এবার হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি। অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বড় বড় ঘাস জন্মায়। অস্ট্রেলিয়ার এই অঞ্চলটি পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। তাহলে পার্কল্যান্ড সাভানা কি আসতে পারে শর্ট কোশ্চেনে, যে অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যে বড় বড় ঘাস জন্মায় সেটাকেই এই অঞ্চলে পার্কল্যান্ড সাভানা বলা হয়। এই তৃণভূমিতে মাঝে মাঝে ইউক্যালিপটাস, জুরা জাতীয় গাছ দেখা যায়। তারপরে দেখো নাতিশীতোষ্ণ তৃণভূমি।
গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে মারে ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি দেখা যায়। এই তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। তাহলে নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ডাউন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। ডাউন্স কি, তারপরে দেখো বা বলবে হয়তো যে অস্ট্রেলিয়ায় নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি নামে ডাকা হয়, তাহলে ডাউন্স নামে ডাকা হয় বা ডাউন্স নামে পরিচিত। তারপরে দেখো মরু উদ্ভিদ, অস্ট্রেলিয়ার পশ্চিমে মরুভূমি অঞ্চলে কম বৃষ্টিপাতের কারণে এখানে কি হয়, ক্যাকটাস, মালাগার, লবণাম্বু, ঝোপঝাড় প্রভৃতি গাছ জন্মায়, অর্থাৎ এগুলি সব কি কাঁটা জাতীয় বা ক্যাকটাস জাতীয় গাছ। তারপরে দেখো ভূমধ্যসাগরীয় উদ্ভিদ, অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে বিক্ষিপ্তভাবে এই বনভূমি গড়ে উঠেছে। জারা, কারি, ব্লু গাম প্রভৃতি প্রধান উদ্ভিদ। তাহলে এই গেল আমাদের অরণ্য বা স্বাভাবিক উদ্ভিদ ওশিয়ানিয়া মহাদেশের, এখানে এটা শেষ হলো। অর্থাৎ এখানে ডাউন্স তৃণভূমির একটি ছবি দিয়েছে, যে চারিদিকে দেখো কিছু কিছু উচ্চভূমি রয়েছে, তারপরে গাছ রয়েছে, আর এটা একটা কি তৃণভূমি যেখানে গরু ঘাস খেতে বেরিয়েছে। এবার দেখো বলছে ওশিয়ানিয়া জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের মানচিত্রের মধ্যে কি কোনো মিল দেখতে পাচ্ছ, মিলগুলো লিখে ফেলো। তাহলে এখানে তোমাদেরকে মিলগুলো লিখতে বলেছে। তো দেখো এখানে কি বলছে, ওশিয়ানিয়ার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের মানচিত্রের মধ্যে কি কোনো মিল দেখতে পাচ্ছ, মিলগুলো লিখে ফেলো, শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। কি বলেছে এখানে দেখো জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদ দিয়েছে, তাহলে এর মধ্যে মিল করে বসাতে বলছে। তাহলে মেহগনি, মেহগনি উদ্ভিদটা আমরা কোন অরণ্যে দেখতে পাই, মেহগনি উদ্ভিদ দেখা যায় চিরহরিত অরণ্য, তাই তো, ক্রান্তীয় চিরহরিত অরণ্যে আমরা মেহগনি গাছ দেখতে পাই। তাহলে সেটা কোন অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, তাহলে আমরা এখানে কি লিখবো, নিরক্ষীয় জলবায়ু। তারপরে নেক্সট দেখো বলছে নাতিশীতোষ্ণ জলবায়ু, তাহলে নাতিশীতোষ্ণ জলবায়ুতে আমরা কি গাছ দেখতে পাই, নাতিশীতোষ্ণ অরণ্য, এই যে এখানে আছে ওক, ম্যাপল, পপলার, এলম, দেখো নাতিশীতোষ্ণ অরণ্য। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে ওক, ম্যাপল এই সমস্ত গাছের নাম লিখবো, ওক, ম্যাপল দুটো লিখে দিলাম। তারপরে দেখো বলছে মালাগার, তাহলে মালাগার কোন অঞ্চলের কোন অরণ্যের উদ্ভিদ, মালাগার হচ্ছে এখানে বলছে দেখো মরু উদ্ভিদ। তাহলে মরু উদ্ভিদটা আবার কোন জলবায়ু অঞ্চলের মধ্যে পড়ছে, দেখো ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ুর মধ্যে পড়ছে। তাহলে এখানে লিখবো ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু, ক্রান্তীয় মরু ও মরুপ্রায়। তারপরে দেখো বলছে ক্রান্তীয় মৌসুমী, তাহলে ক্রান্তীয় মৌসুমীতে আমরা কি পেলাম, যে এই যে এটা পেলাম যে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, কি কি পাম, বার্চ, সিডার, বাঁশ এই সমস্ত উদ্ভিদগুলি এখানে দেখা যায়। তো লিখি পাম, বার্চ, সিডার, তাহলে এই সমস্ত উদ্ভিদগুলি এই জলবায়ু অঞ্চলে দেখা যায়। তাহলে এখানে আমাদের কি হলো, জলবায়ু অঞ্চল এবং স্বাভাবিক উদ্ভিদটা শেষ হলো, তাই তো, এবং তার সাথে সাথে ওশিয়ানিয়ার ভূপ্রকৃতি, জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদ আমাদের শেষ হয়ে গেল। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, আমি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।